মৃত্যুর পর থেকে ফিরে আসা, এই কথাটা শুনতে কেমন লাগছে? আরে বাবা, শুধু শুনতেই না, ভাবতেও তো গা শিউরে ওঠে। আজকে আমি তোমাদের এমন একটা গল্প বলবো যেটা শুনে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কিন্তু চিন্তা করো না, এটা শুধু একটা গল্প। অথবা সত্যিই কি শুধু গল্প? হাহাহা, দেখো তো কেমন রোমাঞ্চকর লাগছে। চলো শুরু করি। একটা ছোট্ট শহরের কথা ভাবো, যেখানে সবাই সবাইকে চেনে। এমন শহর যেখানে সকালবেলা চা নাস্তার দোকানে বসে সবাই গল্প করে, কে কি করছে, কার ছেলে কোথায় চাকরি পেল, কার মেয়ের বিয়ে হলো। একদম আমাদের দেশের সাধারণ একটা শহর। সেখানে একটা মেয়ে ছিল, নাম তার এলিনা। কি সুন্দর নাম! 17 বছর বয়স, লম্বা কালো চুল যেটা হাওয়ায় উড়ে বেড়াতো রেশমের মতো, আর চোখে এমন একটা রহস্যময় ভাব যেটা দেখলে মনে হতো সে যেন অন্য কোনো জগতের বাসিন্দা। কিন্তু দুঃখের কথা হলো, এলিনা আর নেই। 3 বছর আগে একটা দুর্ঘটনায় সে মারা গেছে। কি করুণ, তাই না? কিন্তু এইখানেই শুরু হয় আসল রহস্য। গত সপ্তাহে ঠিক একই এলিনা, একই চেহারা, একই পোশাক নিয়ে শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে। আরে বাবা, এটা কি ব্যাপার? মানুষজন প্রথমে ভেবেছিল চোখের ভুল। কেউ কেউ বলল, আরে না, হয়তো কোনো আত্মীয়ই হবে, দেখতে একই রকম লাগছে। কিন্তু যখন একের পর এক মানুষ তাকে দেখতে পেল, তখন পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে গেল। মানুষজন একে অপরের কাছে দৌড়ে গিয়ে বলতে লাগলো, তুমি কি বিশ্বাস করবে, আমি এলিনাকে দেখেছি। এলিনার মা মিসেস রহমান একজন খুবই ভালো মহিলা। তিনি স্থানীয় স্কুলে শিক্ষিকা ছিলেন। প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি বলেছিলেন, এটা অসম্ভব। আমি নিজের হাতে আমার মেয়েকে কবর দিয়েছি। আমি তার জানাজায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন তিনি নিজের চোখে এলিনাকে দেখলেন, তখন তার পুরো দুনিয়া উল্টে গেল। মায়ের হৃদয়ে কি যন্ত্রণা! একদিকে আনন্দ যে মেয়ে ফিরে এসেছে, অন্যদিকে ভয় যে এটা কিভাবে সম্ভব। এলিনা ঠিক তেমনই দেখতে ছিল, যেমন 3 বছর আগে ছিল। কোনো বয়সের ছাপ নেই, কোনো পরিবর্তন নেই, একদম 17 বছরের মেয়ের মতোই। শুধু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা, যেন সে কোথাও থেকে অনেক দূর থেকে তাকিয়ে আছে, যেন সেই পৃথিবীতে আছে কিন্তু নেই। কি রহস্যময়! দ্বিতীয় দিন তাকে দেখেছিল স্কুলের শিক্ষিকা মিসেস খান। তিনি একজন অভিজ্ঞ শিক্ষিকা, ৩৫ বছর ধরে পড়ান। তিনি বলেছিলেন, এলিনা স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল, ঠিক যেমন সে আগে প্রতিদিন দাঁড়াত। আমি ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে, হয়তো আমার চোখের সমস্যা। কিন্তু যখন আমি কাছে গেলাম, তখন দেখলাম সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে না। অথচ এলিনা ছিল আমার প্রিয় ছাত্রী। তার চোখে কোনো আবেগ নেই, কোনো অনুভূতি নেই, একদম ফাঁকা চোখ। তৃতীয় দিন থেকে শুরু হলো আসল রহস্য। এলিনা শুধু দেখা দিচ্ছিল না, সে কথাও বলতে শুরু করেছিল। কিন্তু তার কথাগুলো ছিল অদ্ভুত, রহস্যময়, যেন সে অন্য কোনো জগতের ভাষায় কথা বলছে। মানুষজন বলতো, এলিনা কথা বলছে, কিন্তু তার কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে আসছে। নাদিম, তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর পর কি হয়? এলিনার ক্ষেত্রে মনে হচ্ছিল সে যেন 2 জগতের মাঝখানে আটকে গেছে, না এই পৃথিবীর না ওই পৃথিবীর। কি অদ্ভুত অবস্থা! এলিনার বাবা মিস্টার রহমান একজন ডাক্তার। তিনি স্থানীয় হাসপাতালে কাজ করেন। একজন বৈজ্ঞানিক মানসিকতার মানুষ, যিনি সব কিছুর যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজেন। কিন্তু যখন তিনি নিজের মেয়েকে দেখলেন, তখন তার সব বিজ্ঞান আর যুক্তি ভেঙে পড়ল। তিনি বলেছিলেন, আমি একজন ডাক্তার, আমি তার নাড়ি দেখেছি, কোনো নাড়ি নেই, তার শ্বাস নেই, তার শরীর ঠান্ডা, কিন্তু সে হাঁটছে, কথা বলছে। এটা কিভাবে সম্ভব? আমার সব জ্ঞান এখানে অকেজ। চতুর্থ দিন এলিনা তার পুরানো বন্ধু সারার কাছে গেল। সারা ছিল এলিনার সবচেয়ে কাছের বন্ধু। তারা দুজন একসাথে বড় হয়েছে, একসাথে স্কুলে যেত, একসাথে খেলত। সারা বলেছিল, এলিনা আমার কাছে এসে বলল, আমি ফিরে এসেছি। আমি তো কাঁদতে শুরু করলাম। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে? সে বলল, যেখানে সব কিছু ঠান্ডা আর অন্ধকার, যেখানে সময় থেমে থাকে। তারপর সে আমাকে বলল,
আমি একা নই, আরও অনেকে আসছে। এই কথা শুনে আমার সারা গা কাঁপতে শুরু করল। এই কথা শুনে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে গেল। মানুষজন ভাবতে শুরু করল, এলিনা যদি ফিরে আসতে পারে তাহলে আরও কারা ফিরে আসতে পারে? তাদের মৃত আত্মীয়রা, বাবা মা, দাদা দাদি, নাকি কোনো শত্রু? মানুষজন রাতে ঘুমাতে পারত না, দরজা জানলা বন্ধ করে রাখত। পঞ্চম দিন রাতে এলিনা তার নিজের বাড়িতে গেল। তার মা তখন রান্নাঘরে ছিলেন, এলিনার প্রিয় খাবার রান্না করছিলেন। হয়তো মনে মনে আশা করছিলেন যে এলিনা এসে বলবে, মা, আমি ক্ষুধার্ত। হঠাৎ তিনি শুনলেন পেছন থেকে কেউ বলছে, মা। সেই পরিচিত কণ্ঠস্বর। তিনি ঘুরে তাকিয়ে দেখলেন এলিনা দাঁড়িয়ে আছে। মিসেস রহমান কাঁদতে শুরু করলেন। তিনি এলিনাকে জড়িয়ে ধরতে গেলেন, কিন্তু এলিনার শরীর ছিল বরফের মতো ঠান্ডা, যেন শীতকালের সকালের বরফ। এলিনা তার মাকে বলল, আমি ভুল করেছি, আমার ফিরে আসা উচিত হয়নি। মিসেস রহমান কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তুমি তো আমার কাছে ফিরে এসেছ। এলিনা বলল, আমি যেখানে ছিলাম সেখানে শান্তি ছিল, কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, কিন্তু এখানে ফিরে এসে আমি অশান্তি এনেছি, সবাই ভয় পাচ্ছে। ষষ্ঠ দিন থেকে শহরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের বেলা মানুষজন অদ্ভুত আওয়াজ শুনতে পেত। কেউ বলতো পায়ের শব্দ শুনেছে, কেউ বলতো কান্নার আওয়াজ, কেউ কেউ বলতো তারা কবরস্থানে আলো দেখেছে, যেন মোমবাতি জ্বলছে। কেউ কেউ বলতো তারা মৃত আত্মীয়দের ছায়া দেখেছে জানালার পাশে দাঁড়িয়ে থাকতে। পুরো শহর যেন একটা ভুতুড়ে পরিবেশে ঢুকে গেল। স্থানীয় ইমাম সাহেব, যিনি একজন খুবই জ্ঞানী আর অভিজ্ঞ মানুষ, তিনি বলেছিলেন, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এলিনার আত্মা হয়তো কোনো অসমাপ্ত কাজের জন্য ফিরে এসেছে, হয়তো কোনো অন্যায়ের প্রতিকার চায়। কিন্তু কি সেই অসমাপ্ত কাজ, কি সেই অন্যায়? সপ্তম দিন এলিনা তার পুরানো স্কুলে গেল। সেখানে সে তার প্রিয় শিক্ষক মিস্টার আলীর সাথে দেখা করল। মিস্টার আলী পড়াতেন বাংলা সাহিত্য, আর এলিনা ছিল তার খুবই মেধাবী ছাত্রী। মিস্টার আলী বলেছিলেন, এলিনা আমার অফিসে এসে বলল, স্যার, আমি একটা গোপন কথা বলতে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, কেউ আমাকে মেরেছে। এই কথা শুনে মিস্টার আলীর গা শিউড়ে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কি হয়েছিল, কে করেছে? এলিনা বলল, কেউ আমাকে মেরেছে, আর সেই ব্যক্তি এখনও এই শহরে আছে। সে ভাবছে সে পার পেয়ে গেছে, কিন্তু সে ভুল ভাবছে। অষ্টম দিন পুলিশ এলিনার মৃত্যুর ফাইল আবার খুলল। ৩ বছর আগে এটাকে দুর্ঘটনা বলে রিপোর্ট করা হয়েছিল। এলিনা নদীতেই ডুবে মারা গেছে বলে ধরা হয়েছিল। কিন্তু এখন নতুন তদন্ত শুরু হলো। পুলিশ আবার সব সাক্ষী প্রমাণ দেখতে শুরু করল। পুলিশ ইন্সপেক্টর করিম সাহেব, যিনি একজন অভিজ্ঞ অফিসার, তিনি বলেছিলেন, আমরা আবার সব প্রমাণ দেখছি। এলিনার শরীরে কিছু আঘাতের চিহ্ন ছিল, যেগুলো আমরা আগে গুরুত্ব দেইনি। আমরা ভেবেছিলাম নদীর পাথরে লেগেছে, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো হয়তো অন্য কারণে হয়েছে। নবম দিন এলিনা শহরের মেয়র সাহেবের কাছে গেল। মেয়র সাহেব একজন প্রভাবশালী মানুষ, শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তার বিশাল বাড়ি, গাড়ি, সবকিছু। মেয়র সাহেব বলেছিলেন, এলিনা আমার অফিসে এসে বলল, আপনি জানেন কে আমাকে মেরেছে? আমি বললাম, আমি কিচ্ছু জানি না। সে বলল, আপনার ছেলে জানে, সে সেদিন সেখানে ছিল। মেয়র সাহেবের ছেলে রফিক তখন বিদেশে পড়াশুনো করছিল, কানাডায় ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু ৩ বছর আগে সে এই শহরেই ছিল। এলিনার সাথে তার পরিচয়ও ছিল, তারা একই কলেজে পড়ত। ১০ম দিন রাতে এলিনা কবরস্থানে গেল। সেখানে তার নিজের কবরের সামনে দাঁড়িয়ে সে কাঁদতে শুরু করল। কবরস্থানের পাহারাদার রহিম চাচা বলেছিল, আমি দূর থেকে দেখলাম এলিনা তার কবরের পাশে বসে আছে। সে কিছু বলছিল, কিন্তু আমি শুনতে পারিনি। মনে হচ্ছিল সে যেন কারো সাথে কথা বলছে, হয়তো নিজের মৃত শরীরের সাথে। একাদশ দিন সকালে রফিক হঠাৎ বিদেশ থেকে ফিরে এলো। সে বলল তার খুব জরুরি কাজ আছে, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছিল সে খুবই ভয় পেয়েছে। তার চোখে ছিল আতঙ্ক, যেন সে কোনো ভূত দেখেছে।
তার হাত কাঁপছিল, কথা বলতে পারছিল না ঠিকমতো। রফিক তার বাবাকে বলল, বাবা, আমি স্বপ্নে এলিনাকে দেখছি, প্রতিদিন রাতে। সে আমাকে বলছে সত্য বলতে। সে বলছে আমি যতদিন সত্য না বলবো ততদিন সে আমাকে শান্তিতে থাকতে দেবে না। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি সত্য? তুমি কি লুকাচ্ছ? রফিক কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। দ্বাদশ দিন রাতে এলিনা রফিকের বাড়িতে গেল। রফিক তখন তার রুমে ছিল, দরজা জানালা বন্ধ করে। সে ভেবেছিল এভাবে হয়তো এলিনা আসতে পারবে না, কিন্তু হঠাৎ সে দেখল এলিনা তার রুমে দাঁড়িয়ে আছে। রফিক চিৎকার করে উঠল, তুমি মরে গেছো, তুমি এখানে কি করছো? আমাকে ছেড়ে দাও। এলিনা বলল, আমি এসেছি তোমার কাছ থেকে সত্য শুনতে। তুমি কেন আমাকে মেরেছিলে? কেন আমাকে নদীতে ধাক্কা দিয়েছিলে? রফিক বলল, আমি তোমাকে মারিনি, এটা দুর্ঘটনা ছিল। আমি জানতাম না তুমি সাঁতার পারো না। এলিনা বলল, মিথ্যা, তুমি জানতে। তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে, আমি পানিতে পড়ে গিয়েছিলাম। তুমি আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি দাঁড়িয়ে দেখেছ, তারপর পালিয়ে গেছ। ত্রয়োদশ দিন রফিক আর সহ্য করতে পারল না। সে পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করল। সে বলল, ৩ বছর আগে আমি আর এলিনার মধ্যে ঝগড়া হয়েছিল। সে আমার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। আমি রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়েছিলাম। সে নদীতে পড়ে গেল। আমি জানতাম সে সাঁতার পারে না, কিন্তু আমি ভয় পেয়ে পালিয়ে গেলাম। আমি ভেবেছিলাম কেউ জানবে না। চতুর্দশ দিন পুলিশ রফিককে গ্রেফতার করল। পুরো শহরে হইচই পড়ে গেল। মানুষজন বলাবলি করতে লাগল, দেখো, এলিনা সত্যিই ফিরে এসেছিল ন্যায় বিচারের জন্য। কিন্তু এলিনা তখনও শহরে ঘুরে বেড়াচ্ছিল। মানুষজন ভাবল এবার হয়তো সে চলে যাবে। পঞ্চদশ দিন এলিনা তার মায়ের কাছে শেষবারের মতো গেল। সে বলল, মা, আমি এবার চলে যাব। আমার কাজ শেষ হয়েছে। আমি যে জন্য ফিরে এসেছিলাম সেটা হয়ে গেছে। মিসেস রহমান কাঁদতে কাঁদতে বললেন, তুমি আবার চলে যাবে? আমি তো সবে তোমাকে পেলাম। এলিনা বলল, আমাকে যেতে হবে। আমি এই জগতের নই। আমি শুধু ন্যায় বিচারের জন্য এসেছিলাম। ষোড়শ দিন রাতে এলিনা কবরস্থানে গেল। সেখানে সে তার কবরের সামনে দাঁড়িয়ে বলল, আমি শান্তি পেয়েছি। এবার আমি বিশ্রাম নিতে পারব। আমার হত্যাকারী শাস্তি পেয়েছে। তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, যেন সকালের কুয়াশার মতো। সপ্তদশ দিন থেকে আর কেউ এলিনাকে দেখেনি। শহরে আবার শান্তি ফিরে এলো, কিন্তু মানুষজনের মনে এলিনার স্মৃতি রয়ে গেল। তারা বুঝল যে কখনো কখনো মৃত্যুও শেষ কথা নয়। এই গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো? রোমাঞ্চকর, তাই না? এলিনা কি সত্যিই ফিরে এসেছিল, নাকি এটা সবার কল্পনা ছিল? কেউ জানে না। কিন্তু একটা কথা সত্যি, কখনো অন্যায় করলে সেটার জবাব দিতেই হয়, এই জীবনে হোক বা পরের জীবনে। এটাই প্রকৃতির নিয়ম। রফিক এখন জেলে আছে। সে প্রতিদিন এলিনার কথা ভাবে। সে বলে, আমি যদি সেদিন সাহস করে তাকে বাঁচানোর চেষ্টা করতাম, তাহলে আজ হয়তো এলিনা বেঁচে থাকত। আমি যদি সত্য বলতাম, তাহলে হয়তো এত কষ্ট হতো না। এলিনার মা-বাবা এখন শান্তিতে আছেন। তারা জানেন তাদের মেয়ের হত্যাকারী শাস্তি পেয়েছে। এলিনার আত্মা এখন শান্তিতে বিশ্রাম নিচ্ছে। তারা প্রতিদিন এলিনার কবরে ফুল দেন, দোয়া করেন। কিন্তু শহরের মানুষজন এখনও মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকিয়ে ভাবে, এলিনা কি আবার ফিরে আসবে?